অভিষেক নামক অভিশাপটাকে ডায়মন্ড থেকে হটানোর জন্য। এরপরে আপনি বলতে চাইবেন যে ও একজন যুব সাংসদ, এক্সপেরিমেন্টালি ফেইলিওর একজন এমপি। অভিজিৎ দাস ববি এটা বলেছে, আপনাকে চ্যালেঞ্জ দিতে বলেছে 2 লক্ষ ভোটার মতো সেটা হবে। আমরা তো আর অন্যদের মতন সোনার চামচ মুখে দিয়ে তো জন্মায়নি। দেখুন অমিত শাহজি বলেছেন 30টা 35টা, আমি বলছি 42টা আসবে। বঙ্গ রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু বিজেপির তরফ থেকে ডায়মন্ড হাবড়াতে তখনও কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়নি। এর ফলে তাকিয়েছিল সকলেই সেই ডায়মন্ড হারবার দিকেই, কারণ ডায়মন্ড হারবারতে তৃণমূলের ঘাঁটি, কারণ সেখানে এমপি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে সব জল্পনা শেষ করে বিজেপি প্রার্থী দিল ডায়মন্ড হাবড়ার ভূমিপুত্র অভিজিৎ দাসকে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে ববিদা, তার সাথে কথা বলার চেষ্টা করবো। অবশেষে দল ডায়মন্ড হাবড়ার ভূমিপুত্রের ওপরই ভরসা রেখে টিকিট দিল, কি বলবো? আমাকে যে দায়িত্ব দিয়েছে অভিষেক নামক অভিশাপটাকে ডায়মন্ড থেকে হটানোর জন্য, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাজ্য সভাপতি, মাননীয় বিরোধী দলনেতা, মাননীয় সংগঠন সম্পাদক সাধারণ মাননীয় অমিত শাহজি এবং যারা সিলেকশন কমিটি প্রত্যেককে আমি জানাই কৃতজ্ঞতা এবং প্রণাম যে তারা আমার উপর ভরসা রেখেছেন। আমি এর আগেও তো দুবার লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, 2009, 2014। 2019-এ আমি যেহেতু জেলা সভাপতি ছিলাম এবং 2টো লোকসভা আমার উপর দায়িত্ব ছিল, ওই জন্য দল আমার বদলে অন্য একজনকে দায়িত্ব দিয়েছিল 2019। আবার 2024-এ এখন আমার যেহেতু আমি জেলা সভাপতির দায়িত্ব নিই, কারণ জেলা সভাপতির দায়িত্বটা তো একটা বিশাল বড় দায়িত্ব, আর তখন আমার 2টো লোকসভা ছিল। এখন আমি যেহেতু রাজ্যের ন্যাশনাল কাউন্সিল মেম্বার আছি এবং রাজ্যের নির্বাচন যে ডিপার্টমেন্ট আছে তার উপর ইনচার্জ আছি। আমার সঙ্গে আছেন শিশির বাজুরি দাদা এবং ভারতী ঘোষ। তো এখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আমার কাজটা ফুলফিল করার চেষ্টা করব। কারণ অভিষেক ব্যানার্জির অ্যাক্টিভিটিস কীভাবে এখানে রাজত্ব করছে, এখানকার মানুষের উপর কীভাবে অত্যাচার করছে ক্রিমিনাল বাহিনী এবং পুলিশ বাহিনী, এ ব্যাপারে আমি মোটামুটি যদি কি বলবো, যদি এটার উপরে একটা পিএইচডি করা উচিত, কারণ রিসার্চ করা উচিত যে পৃথিবীর কোনো এইরকম অত্যাচার কোনো সাংসদ তার ক্রিমিনাল বাহিনী দিয়ে করাতে পারে, পৃথিবীর কোথাও এরকম নেই। হ্যাঁ, শুনেছিলাম চেসেসকো এদের কথা, অভিষেক বাহিনী ওদের থেকে কম নয়। আমাকে আমার দায়িত্ব দিয়েছে এই অভিশাপটাকে হটানোর জন্য, দেখা যাক কী করা। যেখানে নাম ঘোরাফেরা করেছিল, কারণ ডায়মন্ড হারবারের তালিকা প্রকাশ একদম শেষে হলো, সেখানে নাম ঘোরাঘুরি করেছিল, আমরা দেখতে পাচ্ছিলাম কৌস্তব বাগচি, শঙ্কুদেব পান্ডা, প্রিয়াঙ্কা তেবরেপাল বা রুদ্রনীল ঘোষ। সেখানে আপনি কি আশা করেছিলেন আপনার নাম? আচ্ছা, এই পার্টিটাকে আপনারা কি মনে করেন, ভারতীয় জনতা পার্টিকে? এই যে যারা নামগুলো করেছে তারা কি নিজেরা বলেছিল যে হ্যাঁ আমরা দাঁড়াবো? এ তো আপনারা মিডিয়ারাই করেছেন। তা আপনাদের তো কাজ নেই খইবাজ, তা আপনারা এরকম করে আর কি আপনারা আপনাদের টিআরপি বাড়াচ্ছিলেন। পার্টি তার যে পার্টি এতদিন ধরে কেন্দ্রীয় সরকারে রয়েছে, যে 400 আসন নিয়ে আসবে, তাই তো কিছু চিন্তাভাবনা আছে। আর এই সিটটা এমন সিট পশ্চিমবাংলার মধ্যে একটা অন্য ধরনের সিট, যেখানে কোনো গণতন্ত্র নেই, যেখানে মানুষের তার ডেমোক্রেটিক রাইটস ফিরে পায় না, যেখানে গত 10 বছর ধরে এখানে কোনো ভোট দিতে দেওয়া হয় না, গুনতে দেওয়া হয় না। একটা সেই কাশ্মীরেও এরকম আর কি অরাজকতা নেই। তা সেই জায়গাটাতে নিয়ে তো চিন্তাভাবনা কেন্দ্রীয় কমিটি, নির্বাচন কমিটির তো নিশ্চয়ই চিন্তাভাবনার মধ্যে ছিল। আপনারা অনেকে বলছেন কেন এত দেরি হয়েছে, কি হয়েছে? আরে পার্টি তার ঠিক করবে কবে কি করব না করব। আর দেরি 45 দিন বাকি আছে মোরাললেস। তো বিধানসভার সময় দক্ষিণ চুষানাতে মাত্র 20 দিন টাইম পাওয়া গেছিল। তো তখন কীভাবে তো আমাদের প্রার্থীরা ভোটে লড়েছিল। এখন তো তার ডবলেরও বেশি সময় রয়েছে, 45টা দিন। সুতরাং ওই সমস্ত অহেতুক না বলে, যেটা হচ্ছে যে আমাদের বিজেপির মধ্যে সর্ববৃহৎ একটি দল সারা পৃথিবীর, যার সব থেকে বেশি সংখ্যা 11 কোটির উপর যার সদস্য সংখ্যা আছে, সেই দলটি অনেক ভেবেচিন্তে অভিষেক ব্যানার্জিকে হটানোর জন্য আমার মতন একজন প্রার্থীকে যোগ্য মনে করেছে বলেন তাকে আমাকে ক্যান্ডিডেট করেছে। প্রশ্ন থাকছে দ্বিতীয়, যে আমরা দেখতে পাচ্ছি একদম ভোটের মুখে 45 দিন সময়, প্রচারে যাবেন 2009 বা 2014। আপনার কাছে ডায়মন্ড হারবার এমন একটি কেন্দ্র যেটা খুবই পরিচিত এবং আপনি এখানকার বাসিন্দা, সেখানে দাঁড়িয়ে মানুষের কাছে কি কি বার্তা নিয়ে যাবেন? ডায়মন্ড হারবার তো আমার হাতে তালুর মতো। আমি নিজে এখানে 4 বছরের জেলা সভাপতি ছিলাম, 2016 থেকে 2019। আমি এখানে 2 টাইমস পার্লামেন্টারি ক্যান্ডিডেট ছিলাম।
35 বছর সংগঠনের সঙ্গে যুক্ত RSS, ABVP এবং বিজেপি নিয়ে। তো এখানে পরিচিতির কিছু বিষয় নেই। আর এখানে বিজেপির পক্ষে ভোটটা তো আমাদের করতে হচ্ছে না, করে দিচ্ছেন তো অভিষেক ব্যানার্জি। উনি গত 10 বছর ধরে ওনার ক্রিমিনাল বাহিনী ও পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে অত্যাচারটা করিয়েছে, তাতে মানুষ বিজেপির দিকেই চলে এসছে। ওনার দলের লোকেরা আমাদের ভোট দেবে। সুতরাং এখানটা যে ইস্যুগুলো বলছেন, ইস্যুর মধ্যে রয়েছে, প্রথম ইস্যু হচ্ছে যে মোদিজির গ্যারান্টি হচ্ছে যে বিকাশশীল ভারতের জন্য যে সমস্ত উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ওগুলোকে ফুলফিল করা। আর আমার গ্যারান্টি হচ্ছে সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার। তারপর তো ডেভেলপমেন্টের কথা আসছে, সেটা তো পরে হবে। এবং মানুষের যদি কখনোই কোনো অসুবিধা হয় আপনি চটজলদি পৌঁছে দিতে পারবেন। মানুষের দুয়ারে দুয়ারে কি প্রচার দেবেন? আপনারা তো অনেকক্ষণ ধরে বসেছিলেন এখানে, দেখছিলেন তো কীভাবে মানুষদেরকে আমি হেল্প করছি। এটা আমার সিস্টেমই আছে, যে যা পার্টি করুক। আমরা মনে করি আমরা যারা স্বয়ংসেবক আছে, আমরা ডেডিকেটেড টু আর নেশন। এখানে যারা রয়েছে প্রত্যেকে আমার ভাই বোন, তাদের জন্য যদি কিছু কাজ করি, ভগবান আমাদের পাপ দেবে। আমরা ভগবানের বিশ্বাস অবশ্যই। তো ডেভেলপমেন্টের কথা বলছেন। আচ্ছা, ডেভেলপমেন্ট যদি অ্যাকচুয়ালি আমাদের এখানকার লোকেদের পলিটিক্যাল নলেজটা খুব কম। তারা মনে করে পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, মিউনিসিপ্যাল ইলেকশন, লোকসভা নির্বাচন সবই এক। অ্যাকচুয়ালি তার জন্য আমরা পলিটিক্যাল পার্সনরা দায়ী। আমরা লোককে তো সেই মতন নিজেদের স্বার্থের জন্য হয়তো করতে চাইনি বিভিন্ন শাসক দল। নইলে ধরুন পঞ্চায়েতের ক্ষেত্রে সিপিএমের কেউ লোকের ভোট দেওয়ার একটা যৌক্তিকতা আছে, বা তৃণমূলকে আছে, বা কংগ্রেসকে আছে। বিধানসভায় সেরকম, কিন্তু মিউনিসিপ্যালিতে সেরকম, কিন্তু লোকসভাতে এরা তো কিন্তু সরকার গঠন করতে পারবে না। তাহলে এদের ভোটটা দিয়ে তো ভোটটাই নষ্ট। এর ফলে এলাকার ক্ষতি তো। এই জন্য ওয়েস্ট বেঙ্গলে বারবার বিরোধী দলের সংসদ বেশি হতো বলে ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপমেন্ট কম হতো। কেন না? একজন সাংসদ সে কত পাবে? 5 কোটি টাকা। তার ধরুন এই ডায়মন্ড হারবার কেন্দ্রে সেখানে 1956টা বুথ আছে, 5 কোটিকে দিয়ে আপনি ভাগ করুন, তাহলে অ্যাভারেজ হচ্ছে মোরালেস 25,000 টাকা। তা 25,000 টাকা আপনি একটা পার বুথে একটা LED টিভি কিনতে পারবেন, আর কি ডেভেলপমেন্ট করবেন? আমি বোঝাতে পারছি কথাটা? তা এর বেশি তো ওর ক্ষমতাই নেই, কিসে ডেভেলপমেন্ট করবে ও? এবং সবচেয়ে বড় কথা, ওর জন্য যে টাকাটা বরাদ্দ হয়েছিল সেই টাকাটা তো খরচাই করতে পারেনি। 2 বার সাংসদ হওয়ার ফলে অভিষেক ব্যানার্জি ওর জন্য যে বরাদ্দ টাকাটা হয়েছিল সেই টাকাটা কত খরচা করেছে? এই যে আমার কাছে লিস্ট আছে, দেখুন। ও 10 বছরে ও 5,04,31,000 টাকা ফেরত পাঠিয়ে দিয়েছে। 5,04,31,600 টাকা, যেটা মানুষের ডেভেলপমেন্টের জন্য এখানে ছিল। মানুষের জন্য, এটা মানুষের ডেভেলপমেন্টের জন্য, লোকাল এরিয়া ডেভেলপমেন্টে এমপি লাইনের টাকাটা পেয়েছিল, সেই টাকাটা ফেরত চলে গেছে, ও খরচাই করতে পারেনি। আবার ও বলছে ওনাকে খুব যোগ্য সাংসদ। কী যোগ্য সাংসদ? সাংসদ যোগ্য হওয়ার তার কী কী গুণ থাকে? যেমন ধরুন, আমি সাংসদ, আমি কতদিন উপস্থিত ছিলাম? কতদিন ছিল ও? 17 লোকসভা, এই যে দ্বিতীয়বারে 2019 থেকে 2024-এ ও মাত্র উপস্থিত ছিল হচ্ছে 15%। আমার কাছে পুরো তথ্য রয়েছে, এটা আমার তৈরি করা তথ্য না, এটা PRS-এর তথ্য। তো PRSindia.org-তে আপনি টোটাল এমপিদের আপনি সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন। মাত্র 15% সাংসদে হাজির হয়েছে, ও ডিবেট কটা অংশগ্রহণ করেছে। এখানে ন্যাশনাল অ্যাভারেজ কত? 79%। তাহলে অ্যাভারেজ প্রত্যেকটা এমপি 79% উপস্থিত ছিল। আর আমাদের অভিষেক উপস্থিত ছিল কত? 15%। কজন জানে এটা? আপনি সাংসদ উপস্থিত থাকলে তো তবে সেই এলাকার জন্য কাজ করতে পারবে। আচ্ছা, ডিবেট মাত্র করেছে 2টো, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ কত? 46.2। প্রাইভেট মেম্বার বিল ছিল 0, নাম্বার অফ কোশ্চেন করেছে 84, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 210। প্রতিটা এমপি অ্যাভারেজ গড়ে 210টা করে কোশ্চেন করেছে মাত্র 84টা। প্রতিটা এমপি 79% তাদের উপস্থিতির সংখ্যা, ওর হচ্ছে 15%। এরপরে আপনি বলতে চাইবেন যে ও একজন যোগ্য সাংসদ? এক্সপেরিমেন্টালি ফেইলিওর একজন এমপি। এটা হচ্ছে মোদ্দা কথা, যদি এমপি হিসাবে দেখেন। আর পলিটিক্যাল পার্সন হিসাবে কী আছে ওর যোগ্যতা বলুন? কী আছে? কোয়ালিফিকেশান, ডেডিকেশন, এডুকেশন, আপনার স্যাক্রিফাইস টু আর নেশন, আপনার কী বলবো, এক্সপেরিয়েন্স। পলিটিক্যাল কোনো এক্সপেরিয়েন্সই নেই ওর। 2বার পিসির দয়াতে এবং তৃণমূলের সিম্বলে তো এখানে অত্যাচার করেও এমপি হয়েছে। যেমন 2014-এ আমি যখন ওর এগেনস্টে ছিলাম, ও 71,000 ভোটে যেতে, অর্থাৎ 36,000 ভোট যদি কম পেতো তাহলে আপনার হেরে যেত। আমি হয়তো হতাম না, কারণ বিজেপির তো তখন প্রভাব কম ছিল। তো আমি 2 লাখের উপর ভোট পেয়েছিলাম 2014-এ। সে সময় বিজেপির কোনো সাংসদ, মানে আপনার MLA মাত্র একজন ছিল, শ্রমিক ভট্টাচার্য। তো সে সময় আমি 2 লাখের উপর ভোট পেয়েছিলাম, যেটা দক্ষিণ সুশার 4টে সিটের মধ্যে অন্য 3টে থেকে ডবল।
2009-এ অন্য 3টে থেকে ডবল ভোট আমি পেয়েছিলাম ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে 1995 থেকে 2009 যতদিন আমি যে 15 বছর কোনো প্রার্থী ছিল না বিজেপি, ফলে সিম্বল অনেকে ভুলে গিয়েছিল, সংগঠনের ছিল না। তা সেক্ষেত্রে আমি অন্য 3টে থেকে পেয়েছিলাম। তা কিছু তো বিষয় আছে, কারণ লোকাল এরিয়ার মানুষ আমাকে খুব ভালোবাসে এবং ফ্যাক্টরিগুলোতে আমি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু করে দিয়েছিলাম। ফ্যাক্টরি শ্রমিকরা দল মত নির্বিশেষে, কারণ ওখানে তো বিজেপির লোক হয়ে বলতে গেলে কাজই করতো না, সবাই সিপিএম আর তৃণমূলের করে করতে চাকরি পেয়েছিল, সবাই ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিল, যার ফলে আমি অত ভোট পেয়েছিলাম। তা সেক্ষেত্রে ও সাংসদ হওয়ার সময় তখনই 400 বুথের মতনও ক্যাপচার করেছিল। আমার কমপ্লেন লেটার এখনও রয়েছে ইলেকশন কমিশনকে। আপনি বিষ্ণুপুরের দিলীপ মণ্ডলকে জিজ্ঞেস করুন না, যে এখনও রাজ্যমন্ত্রী হয়ে রয়েছে, তাকে জিজ্ঞেস করুন ওনারা এতে কত বুথকে উনি ক্যাপচার করে দিয়েছিলেন। তারপরে ফলতাতে, মহেশতলায়, মেটিয়াবুজে কত বুথ ক্যাপচার হয়েছিল। 2014-তেও 400-450 মতো যে বুথগুলো যদি ক্যাপচার না করতো, ও সেই সময় 1 লক্ষ ভোটে হারতো। হ্যাঁ, তো সিপিএম জিততো তখন, কারণ তখন সিপিএমে বারবারন্ত ছিল। এখন যেমন সিপিএম মাইক্রোস্কোপে দেখতে হবে, তখন তো সেরকমই ছিল। তো বিষয়টা হচ্ছে যে সাংসদ না হতো, আমাদের কি হতো, আমাদের এখানে অত্যাচারগুলো হতো না। এটা দেখুন কোনো দল হিসাবে না, তৃণমূলের দুর্নীতি তৃণমূলের নেতাদের ডিএনএ ক্রোমোজোমের মধ্যে এটা জড়িয়ে গেছে, এটাকে ডিলিট করা যাবে না। কিন্তু মুশকিল হচ্ছে যে যখন সোমেন মিত্র এখানকার এমপি ছিল 2009 to 2014, তো সোমেন মিত্র আমলে কিন্তু এই ধরনের অ্যাট্রোসিটিস কেউ দেখতে পাইনি। এটা তো বললে হবে না যে তৃণমূল করছে বলে আমি তার বিরুদ্ধে বলবো, কিন্তু মদন মিত্র যখন এখানে ছিলেন সেরকম অত্যাচার কেউ দেখেনি যখন এমএলএ ছিলেন। অভিষেক ব্যানার্জি হওয়ার পরে এখানে অত্যাচারের পরিসীমার কোনো নেই একদম কাউকে। ইভেন আপনি যদি এখান থেকে সার্ভে করেন, আপনি দেখবেন যে কোনো তৃণমূলের বাড়িতে ঢুকবেন, যে ভাই তুমি তো তৃণমূল করে, হ্যাঁ দাদা তৃণমূল করি। আচ্ছা, তুমি 2018 সালে তৃণমূল পার্টিকে ভোট দিতে পেরেছিলে? প্রত্যেকে বলবে যে ভোট দিতে পারেনি, কারণ 2018 সালে এখানে পঞ্চায়েতে কাউকে নমিনেশন করতে দেয়নি, কোনো ভোট হয়নি। তা তৃণমূলের লোকেরা তৃণমূলকে ভোট দেবে, তার যদি না দিতে চায়, তার ডেমোক্রেটিক সিস্টেমটা কী রইল? মানুষের ডেমোক্রেটিক রাইটস অভিষেক ব্যানার্জি এবং তার গুন্ডা বাহিনী ছিনিয়ে নিয়েছে। এই জন্য এবারে ভোটটা হবে অভিষেক বিরোধী ভোট, অভিষেকের সন্ত্রাসের বিরুদ্ধে ভোট। এটা শুধু আপনি বলতে পারেন দ্বিমুখী লড়াই, তৃণমূখী লড়াই, চতুর্মুখী, অ্যাকচুয়ালি তা না। এখানে কোনো ওই টাইপের লড়াই হবে না। এখানে কোনো সিপিএম বিরোধী, তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী, কংগ্রেস বিরোধী ভোট হবে না। এখানে ভোটটা হবে অভিষেক ব্যানার্জি ভার্সাস রেস্ট। সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন নিরপেক্ষভাবে কি ভোট দিতে পারবে সাধারণ মানুষ? নিরপেক্ষভাবে ভোট তো ইলেকশন কমিশনের দায়িত্ব। ডিএমকে আমি বলেছি যে অনেক এখানকার অনেক আপনি মোস্তাহিবি করেছেন অভিষেক ব্যানার্জির হয়ে, কারণ এই ডিএম এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং তার মেশিনারি টোটালটাই তো কাজে লাগিয়েছে পঞ্চায়েত ভোটে, একই জিনিস রয়েছে। তার সত্ত্বেও বলেছি যেন তো সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে ইউ শুড বি নিউট্রাল, আপনি মেশিনারি নিউট্রালিটি বজায় রাখে। নিউট্রালিটি বজায় রাখলে অভিষেক ব্যানার্জি জামানত রাখা খুব মুশকিল আছে। আমরা দেখতে পাচ্ছিলাম এই ডায়মন্ড হারবার নিয়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল নওশাদ সিদ্দিকী দাঁড়াবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি একদম হারিয়ে দেবে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী দাঁড়ালো না, এবং সেখানে দাঁড়িয়ে প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে আপনার নাম আসার পরে সিপিআইএম এবং কংগ্রেস জোট করে বলছে যে পুরোটাই সেটিং করে নাম দিয়েছে। কি বলবেন? মিডিয়ার সামনে বলছে, তাই তো? মিডিয়া টাইগাররা তো মিডিয়ার সামনে বলবেই। নওশাদ সিদ্দিকী মিডিয়া টাইগার ছাড়া কিছু আছে? ওই ভাঙনের মধ্যেও লাফায়, অল্প জলেতে তো ব্যাঙাচি বেশি করে লাফায়। ওর হিম্মত আছে, ও তো আইএসএফের প্রার্থী দিয়েছে, এখানে 2 লাখ ভোট টানুক, দেখি টানুক, আমি রাজনীতি ছেড়ে দেবো। যে ভোটে জিতবে বলেছিল তো, তা আমি ভোটে জিততে গেলে তো তোকে 6 লাখ ভোট পেতেই হবে, মিনিমাম 6-7 লাখ তো পেতে হবে। তো 1/3 ওর প্রার্থী পাক না, তারপর বুঝবে না ও নেতা, মিডিয়া টাইগার নয়। ওকে বলুন, অভিজিৎ দাস বাবু এটা বলেছে, আপনাকে চ্যালেঞ্জ দিতে বলেছে 2 লাখ ভোট টানো তো আইএসএফ। আর সিপিএম আর কংগ্রেসের কথা কেন বলছেন আমার সামনে? সিপিএমকে তো মাইক্রোস্কোপে দেখাচ্ছে, ওদের কোনো বিধায়ক আছে এদের কারো? কেন আননেসেসারি এদের কথা বলছেন? এ তো তৃণমূল যা শেখাবে ওদের বলে যাতে, এদের তো অ্যাকচুয়ালি এখন দৈন্য দশা চলছে। ওইখানে অভিষেক ব্যানার্জির কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, তার তাকে দিয়ে দিল 5-10 কোটি টাকা ওদের, শুধু এই কথাটা বলতে হবে। ভোট নষ্ট করার তো অনেক রকম প্ল্যানিং আছে। অভিষেক ব্যানার্জি যদি মনে করতো, তাহলে আজ থেকে 5 বছর আগে, সরি 2017 আর 7 বছর আগে আমি যখন জেলা সভাপতি ছিলাম, তো আমাকে দাবানোর জন্য আমার বাড়ি থেকে জেলা অফিস থেকে 300 মিটার আগে ও এইখানটা বসে তার বিল্ডিং করে, যেটা লিভস অ্যান্ড বাউন্ডসের কথা এখন আপনারা মিডিয়াতে শুনছেন। আমি 2014 সালে ফাইলস বার করে দিয়েছিলাম যে লিভস অ্যান্ড বাউন্ডসের জমিতে ও এইসব করছে। তো সেইগুলো যদি পুরোনো ভিডিও থাকে খুঁজে পেয়ে কারোর কাছে দেখে নেবেন, আমার কাছেও আছে, দেখে নিতে হবে ডেস্কটপ থেকে বার করে। তো বিষয়টা হচ্ছে যে যেটাকে হাইকোর্টের অর্ডারে যেটা ইডি সিজ করে গেল ওর জেএমপি অফিসটা,
এটা তো লিপস অ্যান্ড গ্রাউন্ডসের জমি। তো অভিষেক ব্যানার্জি এত ডায়মন্ড, এটাকে আমরা বাড়িপুরটাকে গলি বলি, এটা অ্যাকচুয়ালি রাস্তা নয়। দেখছেন না কি পরিস্থিতি করে রেখেছে তৃণমূল। তো সেখানে এসেও কেন, কিসের জন্য এখানে এসে করলো আমার বাড়ি থেকে? আর শওকত মোল্লা ক্রিমিনালদের কেন এখানে 4 বছর ধরে রেখেছিল? কোমরে সমস্ত ট্যাকে পিস্তল বুঝিয়ে দিয়েছে না, আমাকে এখানে তো উঠতে দেবে না, বেরোতে দেবে না, ক্যাম্পেনিং করতে দেবে না। আমি খুব ডেসপারেট ছিল বলে আমাকে কিছু এখানে করতে পারিনি। কারণ লোকালে আমার খুব জনপ্রিয়তা আছে। প্রত্যেকটা বুথ বিধানসভা এবং লোকসভার সময় আমার আশেপাশের এই জায়গায় সমস্ত বুথে সব বিজেপি লিড হয়, পঞ্চায়েতে এরা ভোট করতে দেয়। তো জানি যে এখানে একটা তাহলে মানুষ একটা প্রতিক্রিয়া দেখা দেবে, এই জন্য আমাকে অ্যাটাকটা করলো হচ্ছে ডায়মন্ড হারবারে। ওর ভয় ধরে গেছে লোকসভায় যদি আমাকে আবার টিকিট দিয়ে দেয় 2019-এ, ওই জন্য ঠিক 2 মাস আগে আমাকে ডায়মন্ডে অ্যাটাক করলো। এবং আমি 2014-এ প্রতিদিন 25 থেকে 30 কিলোমিটার করে পায়ে হেঁটেছিলাম। ওই জন্য অ্যাটাকের সময় ভেবেছিল মরে যাবে, এবং আমার নিচের অংশটাকে পুরোটা প্যারালাইজ টাইপের করে দিয়েছে, পুরো লিগামেন্ট সব চোট করে দিয়েছে, পায়ে প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার। থেকে কি বলবেন, পৃথিবীর কোথাও ইতিহাসে রয়েছে যে একজন লোকসভার ক্যান্ডিডেট তার বিরুদ্ধে কাউকে এইভাবে ক্রিমিনালদের দিয়ে অ্যাটাক করে? দেখাতে পারবেন উদাহরণ? একমাত্র ডায়মন্ড ছাড়া কোথাও পারবেন না। পৃথিবীর কোথাও উদাহরণ আছে যে বিধানসভা ইলেকশনের সময় ক্যান্ডিডেটকে গণনা কেন্দ্রের বাইরে পিটিয়ে তাকে মেরে দেওয়া হলো, 1 মাসের মধ্যে সে কোমাতে মারা গেল? এইখানে ডায়মন্ডে পাবেন। এই 2021-এ আমাদের মানস শাহ যে মোগরাহাট পশ্চিমে ক্যান্ডিডেট ছিল, তাকে গণনা কেন্দ্রের বাইরে এই জাহাঙ্গীর শামীমের লোকেরা মেরে আধমরা করে দিল, 1 মাসের মধ্যে মারা গেল কোমাতে। তো সবকিছু এটা তো একটা ভারতবর্ষের জন্য বাইরে রয়েছে আমরা, এর মধ্যে আমাদের মরণ বাঁচন। এবং যার জন্যই অভিষেক ব্যানার্জি শুধু বিজেপির পক্ষে নয়, সিপিএমের পক্ষে নয়। দেখুন নেতারা কি বলো তা নয়, নিচের কর্মীদের কাছে যান, নিচের কর্মীদের কাছে, তৃণমূল কর্মীদের কাছে যান, প্রত্যেকের মুখে এক বাক্য যে আমাদের এখানকার শান্তির পরিবেশটা নষ্ট হয়ে গেছে অভিষেক ব্যানার্জির জন্য। শুধু শান্তির পরিবেশটা, লোকের পেটের খাবারে টান দিয়ে দিয়েছে। ওই যে একটা নাটক করে না যে বার্ধক্য ভাতা দিচ্ছে টাকা করতে পারছে, কোটি কোটি টাকা যে পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েতে ভোট করতে দিচ্ছে না, পঞ্চায়েতে ভোট না করতে দিয়ে ওর কাছে হিসাব রয়েছে, এই প্রদান করবো তোকে এত টাকা দিতে হবে, এই তোকে প্রদান করবো এত টাকা দিতে হবে। এই সমস্ত মাসোয়ারার ব্যবস্থা আছে। আপনারা জানেন না, যে কোনো তৃণমূল লোকের কাছে যাবেন, সে বলে দেবে সব। আপনি প্রচার শুরু করবেন, সেখানে দাঁড়িয়ে একটি প্রশ্ন যে আবারও কি এরকম দাঙ্গা হবে নাকি শান্তিপূর্ণভাবে? না, ওরা তো অ্যাটাক করতেই চাইবে। আমার তো সেন্ট্রাল সিকিউরিটি সে দেখেছেন, আর ওইটাকে এনহ্যান্স করার জন্য পার্টি দেখবে, কিন্তু ওরা তো করতেই চাইবে। আমাদের কর্মীদের কিভাবে পুলিশ দিয়ে হ্যারাস করছে দেখছেন না, সকাল থেকে একজনকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। তো বিষয় হচ্ছে এই টাইপের যে জিনিসগুলো চলতে থাকছেই। জিনিসটাকে নিয়ে তো আমাদের লড়তে হবে। আমরা তো আর অন্যদের মতন সোনার চামচ মুখে দিয়ে তো জন্মায়নি, স্রোতের বিরুদ্ধে লড়েছি। দেখুন অভিষেক ব্যানার্জি অ্যাজ এ ক্যান্ডিডেট ও কোনো ফ্যাক্টর না। একটা মেয়ে আর উচ্চ মাধ্যমিক পাশে একটা ছেলে, যার এমবিএ, এটা হচ্ছে একটা ফর্জ, একটা আনরিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস করা, যে দেখাচ্ছে আমি এমবিএ। প্রত্যেকটা এভিডেভিডি চাই, কমপ্লেন আমিই করেছিলাম, আর কেউ করেনি। তো সেখানটায় আমি এই ইস্যুটাকে তুলেছিলাম। আমার এমএসসি পাস করেছিলাম, আমার একসঙ্গে আমারই এক বন্ধু ইউজিসিতে রয়েছে, সে এটাকে আমাকে তথ্যগুলো দিয়েছিল যে এটা ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি নয়। তো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি না হলে এটা এমবিএ কী করে আপনার বলবেন যে ও এমবিএ পাস? শুধু আপনি বলতে পারেন যে ও উচ্চ মাধ্যমিক পাস, তা সে কোয়ালিফিকেশন কিছুই নেই, আপনার ডেডিকেশন কিছু নেই। দেশের জন্য কী কাজ করেছে? কোনোদিন খালি পায়ে এইখানকার মাটির গন্ধ নিয়েছে? পায়ে হেঁটেছে কোনোদিন? ওকে জিজ্ঞেস করবেন তো। বাতাসের গন্ধ যায় না, গাড়ি করে আসে, যেন গাড়ি করে এমন আসবে একটা ক্যারাভান, 50টা গাড়ি একসঙ্গে আসছে। প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। এত খরচা কে দিচ্ছে ওকে? 543টা সাংসদের মধ্যে কোথাও দেখাতে পারবেন এরকম? প্রধানমন্ত্রী যে যান তারও এরকম এত ক্যারাভানে এত গাড়ি থাকে না। এই যে মিসইউজ অফ পাওয়ার, এই যে আমাদের জনগণের পয়সা যেটা রাজ্য সরকারের ভান্ডারে জমা হচ্ছে, সেই টাকা নিয়ে যে মিসইউজ করছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ট্যাক্সে তো আমরা টাকা দিই, প্রত্যেকে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে না তারাও দিচ্ছে, গরিব মানুষরাও দিচ্ছে ইনডাইরেক্টলি। এই টাকাগুলো মিসইউজ করছে। এই দেখলেন না যে কিছুদিন আগে 3 দিনে এখানটাও নাকি ভেতরে মিটিং করছে, 3 দিন ইন্ডিয়ান মিটিং করতেই পারে একজন প্রার্থী, কিন্তু 2500-3000 পুলিশ আর সিভিক নিয়ে তাদের জন্য সমস্ত গাড়িগুলো, বিল্ডিংগুলো ভাড়া হচ্ছে, তাদের খাওয়া দাওয়া করছে, সব সরকারি পয়সা। ইভেন যত সরকারি জায়গাতে, ন্যাশনাল হাইওয়েতে বড় বড় ফ্লেক্স টানিয়েছে, ব্যানার টানিয়েছে, কেন? কিসের জন্য? কমপ্লেন করে করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। দেখুন এখানে তো রাজীব কুমার, যিনি সেন্ট্রাল ইলেকশন কমিশনার, তিনি তো সেগুলো খুলতে আসবেন না, করবে তো ডিএমই তো ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। ডিএমকে তো কন্ট্রোল করে রেখেছেন উনি, এসপিতে কন্ট্রোল করে রেখেছেন উনি, প্রত্যেকটা আধিকারিককে কন্ট্রোল করে রেখেছেন উনি। পুরো অপারেশন করে সমিত, ওনার পিএ, যে সম্পূর্ণ বেআইনিভাবে আপনার পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টকে পুরো ভায়োলেট করে ও এখানটায় ডুয়েল ভোটার কার্ড করেছে, ওর এগেনস্টে এফআইআর করেছে, সেটাও করেনি ডিএসটি রেজিস্ট্রে। আমি 2019-এ কমপ্লেন করেছিলাম ওর এগেনস্টে।
পুরো সিস্টেমটাকে এমন করে রেখে দিয়েছে যাতে কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে, কিন্তু আমাদের ঢুকতে পারবে না। আমরা হচ্ছে স্বয়ংসেবক, আমাদের নিজেদের বলে কিছু নেই, হারানোর কিছু নেই, এবং যার ফলে আমরা দাঁতে দাঁত দিয়ে রড়বো, ওকে এখান থেকে উৎখাত করে ছাড়বো, কারণ এটা আমাদের পিতৃভূমি, এটা আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, আমাদের পিতৃভূমি ভারতবর্ষ, আর ডায়মন্ড হচ্ছে আমার জন্ম জায়গা। একদম শেষ প্রশ্নের দিকে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে অভিজিৎ দাস দাঁড়াচ্ছে আপনার বিরুদ্ধে, তখন তিনি 3 বার সত্যি 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 বলেন এবং ফুললি কনফিডেন্ট যে তিনি জিতছেন। আমি আপনাকে কি বলছি, ও মনে করছে প্রতিবার ইলেকশনের মতো এবারে হবে, এবারে হবে না অত শুধু, ঠিক আছে? ওকে হারিয়েই আমরা ছাড়বো, দেখে নেবো। আর অমিত শাহ এসে যে প্রতিশ্রুতি দিয়েছে যে 42টা আসন থেকে 30 থেকে 35টি আসন বিজেপি পাচ্ছে, সেটাকে দেখুন, অমিত শাহজি বলেছেন 30টা 35টা, আমি বলছি 42টা আসবে। আমি মানুষের, আপনি তো সাংবাদিক একজন, আপনি দেখতে পাচ্ছেন না মানুষ কি চাইছে? সবাই এই মমতা ব্যানার্জির এই অভিশাপটাকে হটাতে চাইছে, সরকারটাকে। মানুষের পেটের খাবার খেয়ে নিচ্ছে। আপনি পৃথিবীতে কত উদাহরণ দেখাতে পারবেন যে রেশনে চাল চুরি করে জেলে খাদ্যমন্ত্রী জেলে? দেখাতে পারবেন যে শিক্ষামন্ত্রী জেলে? আপনি উদাহরণ দিন। খাদ্য এবং স্বাস্থ্য, এই দুটো জায়গায় ওরা আঘাত করছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, আপনি কোথায় উদাহরণ দেখাতে পারবেন এ ধরনের? এদেরকে ছাড়া উচিত নয়। এদেরকে যদি কেউ ছাড়ে সেটা পাপ হবে। যারা এতদিন পাপ করেছে তাদের ভুল সংশোধন করা উচিত। ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্র থেকে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দাঁড়িয়েছে অভিজিৎ দাস এবং তার সাথে দাঁড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই কেমন চলছে এবং প্রচারে কি চলছে এবং ভোটের দিন কি হতে চলেছে এবং শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে ভোট হবে কিনা, সমস্ত দিকে নজর থাকছে আমাদের। আর আপনারাও তার জন্য দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। ক্যামেরায় জামশেদের সাথে ঋতুপর্ণ রিপোর্ট 24 আওয়ার্স টিভি।